কুতো না। টাইসন, এই টাইসন, কোথায় তুমি? আরে বাতারা চিহ্ন লতারা চিহ্ন দাতারা চিহ্ন অকই গেল। ডাকতে ডাকতে হয়রান আমি। টাইসনের খাবার হাতে বিড়বিড় করছে ইসানা। তার ধারণা সঠিক হয়েছে, ইসানাকে আজ অফিসে যেতে হয়নি। রাত সাফ মানা করে দিয়েছে। ঘরের সব কাজ তাকে আজ করতে হয়েছে। ফার্নিচার মোছা থেকে শুরু করে বাদবাকি যাবতীয় সব কাজ করেছে ইসানা। তার মধ্যে রান্নাও করেছে। বাকি সার্ভেন্টদের ছুটি দিয়েছে রাত 1 সপ্তাহের। এখন ঘড়িতে 2টা ছুঁই ছুঁই। রাত দুপুরে আসবে কি না বলে যায়নি। টাইসনের খাবার হাতে সোফায় বসে। তখনই বিদঘুটে আওয়াজ শোনা যায় ফোনের। আপাতত ইসানার কাছে বিদঘুটেই মনে হচ্ছে। টাইসনের খাবার ফ্লোরে রেখে ফোন রিসিভ করতে রুমে আসে। সোহানা কল দিয়েছে। কিছুটা স্বস্তি নিয়ে কথা বলে ইসানা। বল দোস্ত, কি করছিস? তারা চিহ্ন তোত্তা ডাকি। তারা চিহ্ন তোত্তা? বিস্ময়কর কণ্ঠে জিজ্ঞেস করল। হ্যাঁ, তার নাম নাকি আবার টাইসন? ব্যঙ্গ করে বলল। টাইসন? হুম, রাদের টাইসন। মানে রাদ তারা চিহ্ন তোত্তা পালে। আরে তোকে তার দায়িত্ব দিয়েছে? রে বইন। সোহানা হেসে ফেলে। ইসানা মেকি রাগ নিয়ে বলল। হাসিস না, এমনিতেই প্রচুর কাজ করাই, তার ওপর টাইসনের দায়িত্ব দিয়েছে। তুই তো শেষ ইসা, জানা আছে। আচ্ছা শোন, বিকেলে ফুড গার্ডেনে আসতে পারবি? কেন, কাজ ছিল নাকি? আমি চাকরি পেয়েছি। কংগ্রেস পার্টি দিবি তাই তো? হুম, তুই ছাড়া আছেই বাকে আমার খুশি মুহূর্ত উদযাপন করার। সেইম। দীর্ঘ শ্বাস ছেড়ে বলল ইসানা। তাহলে চলে আসিস 7টায়। এখনও শিওর না? রাতকে বলি, দেখি সে কি বলে। আচ্ছা, রাখছি। হুম। উভয় ফোন রেখে দেয়। ইসানা টাইসনকে খুঁজতে বের হয়। বাহিরে এসে গলা ফাটিয়ে চিল্লিয়ে ডাকছে। প্রতিটা রুম চেক করেছে, শুধু বাকি আছে রাদের রুম। সেই রুমে যাওয়ার সাহস তার হচ্ছে না। কারণ সকালে কতগুলো রুলস দিয়েছে এ বাড়িতে থাকার। রুল ভঙ্গ করলে ফাইন দিতে হবে 3000 টাকা করে। আপাতত সে ফকির, তাই সেই রুমে যাবে কি যাবে না ভাবছে। টাইসনকে ঠিকমতো 3 বেলা খাবার খাওয়াতে হবে, এটাও রুলসের এক অংশ। দুটি মিলিয়ে ইসানা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তবে সে যাওয়ার জন্য উদ্যত হয়। সিটকাটি অল্প খুলে উকিঝুঁকি দিচ্ছে। খাটের এক কোনায় টাইসনের আরামদায়ক বেড রাখা ছিল। সেটার ওপর আয়েশ করে ঘুমোচ্ছে সে। ইসানার চোয়াল শক্ত হয়ে আসে। সে বাহিরে গলা ফাটিয়ে ডাকছে। ভেতরে সে আরাম করে ঘুমোচ্ছে। এক প্রকার চিল্লিয়ে বলল, টাইসনের বাতারা চিহ্ন ওচা এদিকে আয়। তোকে কতক্ষণ ধরে ডাকতেছি, বয়রা, শুনিস না? টাইসন ইসানার খেকানি শুনে মুখ তুলে একবার তাকিয়ে পুনরায় সেভাবেই শুয়ে রইল। ইসানার মুখ কিছুটা হা হয়ে গেল। তারা চিহ্ন রতারা চিহ্ন দেরও যে এত ভাব থাকে আজ সে প্রথম দেখল। ইসানা গমগম গলায় ফের বলল, তুই আসবি নাকি আমি ভেতরে আসব? চাইলেও সে ভেতরে যেতে পারবে না। তবুও বলে দেখল, যদি টাইসন নিজে থেকে আসে এই ভেবে। কিন্তু এবারও টাইসনের ভাবমূর্তি পরিবর্তন হল না। সেভাবেই শুয়ে আছে। রাগে ইসানার দাঁতমুখ খিচে আসে। পিছনে একবার তাকিয়ে চট করে ভেতরের দিকে পা চালায়। টাইসনের ঘাড় ধরে উঁচু করে খেকিয়ে বলল, অলসকু তারা চিহ্ন তোত্তা, বয়রাকু তারা চিহ্ন তোত্তা। ভাব দেখাস, ফাটাইয়া থুককু পিটাইয়া খেদাইয়া দিব বাড়ি থেকে। কয়বার ডাকছি তোকে, গেলে আমাকে উদ্ধার কর, নয়তো। বাকিটা বলার পূর্বে রাদের গলা খাকারি শুনে দরজার দিকে তাকায়। ইসানার চোখকোটায় থেকে বেরিয়ে আসার জোগাড়। টাইসন রাদকে থেকে ইসানার হাত থেকে ছুটে পালিয়ে ওর পায়ের কাছে আসে। কোলে তুলে নিয়ে ইসানাকে ক্ষোভিত চোখে দেখতে থাকে। ইসানা দৃষ্টি নত রেখে কাচুমাচু ভঙ্গিতে বলল, আমি টাইসনকে খাবার খাওয়ার জন্য এই রুমে এসেছিলাম। দেখে মনে হচ্ছে না সেটি। গম্ভীর কণ্ঠে বলল রাদ। সত্যি বলছি স্যার। তাহলে ওকে বকছিলেন কেন? আর কি যেন বলেছিলেন? ওহ, বাড়ি থেকে বের করে দিবেন। সরি স্যার, নট একসেপ্টেড। আপনি রুলস অমান্য করেছেন। প্রথমত, আমার রুমে এসেছেন। দ্বিতীয়, টাইসনকে তারা চিহ্ন বলেছেন। তৃতীয়, ওর সঙ্গে খারাপ আচরণ করেছেন। 9000 টাকা জরিমানা হয়েছে। ইসানা থতমত চেহারায় তাকায়। ত্বরান্বিত হয়ে বলল, আমি সত্যি ওকে নিতে আপনার রুমে এসেছিলাম। ওকে ফাইন 6000 দিবেন। দু কাঁধ উঁচু করে বলল রাদ। চোখ কুচকে মাথা নত করে ফেলে ইসানা। তারপর কোমল স্বরে বলল, এবাবের মতো, নো ওয়ে। বাকি অংশটুকু শেষ করার পূর্বেই রাত ভারী কণ্ঠে শুধায়,
আমার কাছে এত টাকা নেই। আপনার স্যালারি থেকে 6,000 টাকা বাদ পড়বে। কোনো উপায়ন্তর নেই দেখে ইসানা নিরাশ হয়। সেভাবেই দাঁড়িয়ে থেকে চলে যাওয়ার ধরলে রাত বলে, আমার এবং টাইসনের খাবার সার্ভ করুন। জি, উত্তর দিয়ে ইসানা প্রস্থান করল। বাহিরে এসে কপালে হাত বুলাতে থাকে। কিছুটা অবসন্ন দেখায় তাকে। সামনের মাসের স্যালারিটা তার ভীষণ প্রয়োজন ছিল। তবে সে ভেবে রাখে আগে থেকে এমন কোনো কাজ করবে না যাতে করে তার ফাইন দিতে হয়। সে দ্রুত খাবার টেবিলে রাখতে আরম্ভ করে। কিছুক্ষণ বাদে রাত টাইসনকে কোলে নিয়ে বের হয়। খাবার খেতে বসে টাইসনকে সঙ্গে নিয়ে। টাইসন খাবার খাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে। ইসানা দেখে রাগে ফুঁসছে, পারছে না শুধু কিছু বলতে, নয়তো লাথি দিয়ে বের করে দিত। নিজেকে ভেতরে ভেতরে শান্ত রাখে। রাতের খাওয়া শেষ হবার পর চলে যাওয়ার সময় ইসানা বলল, স্যার আমার সন্ধ্যার সময় একটু ছুটি লাগবে। কেন? সোহানার সঙ্গে দেখা করতে যাব। রাদের কপালে 2টি চিকন ভাঁজ দেখা যায়। কালকে তার বাড়ি থেকে এসেছে। সোহানার জন্যই কাল অ্যাক্সিডেন্ট হতে হতে রক্ষা পেয়েছে। এসব ভেবে সেকেন্ড কয়েক পর জবাব দিল, যাবার প্রয়োজন নেই স্যার, সেটা বলে রুমে এসে মুখের ওপর দরজা লাগিয়ে দেয় রাত। ক্রোধান্বিত চোখে তাকায় রাদের দরজার পানে। তারপর সব কিছু গুছিয়ে রাগ নিয়ে খেতে বসে। সন্ধ্যার সময়ে আকাশের রং এখন ডিমের কুসুমের ন্যায় রূপ ধারণ করেছে। কিছুক্ষণ বাদে চারদিকে আধার নেমে আসে। আকাশে ভেসে উঠে হাজারো তারার মেলা। দুদিন বৃষ্টি বর্ষণের ফলে শীতের রেশ চলে এসেছে। বাহিরে হালকা শীত শীত অনুভব হচ্ছে। ইসানা মাগরিবের নামাজ পড়ে রাতকে কফি বানিয়ে দিয়ে বেকনিতে আসে। তার মন প্রচণ্ডভাবে খারাপ। সোহানার বলা কথাটি বারবার মনে পড়ছে। ঢাকায় সে ব্যতীত আপন বলতে তেমন কেউ নেই। সোহানার এমন খুশির মুহূর্তে পাশে থাকতে পারবে না ভেবে খারাপ লাগছে। ছোট্ট আবদারটুকু রাখা হল না। সোহানার কল আসে। ইসানার মন আরও খারাপ হয়ে যায়। কি করবে উপায়ন্তর না পেয়ে সে ভেবেই নেয় সোহানার সঙ্গে দেখা করতে যাবে। তবে সেটা রাদের আড়ালে রাতের অন্ধকারে। ফোন বন্ধ করে রাখে ইসানা। অন্য প্রান্তে সোহানা রেস্টুরেন্টে এসে অপেক্ষা করছে। ইসানাকে কল দিতে গিয়ে ফোন সুইচড অফ পাচ্ছে। মন খারাপ হয়ে যায় তার। সঙ্গে রাগও হয় কিছুটা। 1 ঘন্টা অপেক্ষা করে বাড়ি ফিরে আসে সোহানা। তখনও কল দিয়ে ফোন অফ পেয়েছে সে। পথিমধ্যে আনমনা হয়ে ফোনের স্ক্রিনের দিকে নজর তাক করে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে কোনোমতে সামলে নেয়। বিরক্ত বোধ নিয়ে ঘুরে তাকিয়ে দেখে একটি লোক হাঁটু ভেঙে নিচে বসে কিছু একটা করছে। সোহানার মনমেজাজ এমনিতেই খারাপ ছিল। তাই সে চুপ থাকতে পারে না। কাঠিন্য স্বরে লোকটির উদ্দেশ্যে বলল, রাস্তার মাঝখানে বসে কি যাত্রা দেখছেন? সোহানার কণ্ঠের স্বর শুনে উঠে দাঁড়িয়ে ঘুরে তাকায় মুরাদ। কানের ব্লুটুথ খুলে পকেটে রেখে স্বাভাবিক স্বরে বলল, আমাকে বলছেন মিস? সোহানা চোখ বন্ধ করে বিরক্ত প্রকাশ করে বলল, হ্যাঁ, কি বলছেন মিস? নিচে বসে কি যাত্রা দেখছেন? এখানে বসে কি যাত্রা দেখা সম্ভব? মুরাদ নিজেই প্রশ্ন করে বসল সোহানাকে। সোহানা বিরক্ত নিয়ে গমগম গলায় ধমক দিয়ে আওড়াল, চুপ করুন। একটুর জন্য আপনার ওপরে পড়া থেকে রক্ষা পেয়েছি। পড়ে তো জাননি মিস? বিনয়ী স্বরে জিজ্ঞেস করল মুরাদ। না, আমি আমার কেডসের ফিতা বাঁধছিলাম। আই এম সরি মিস। রাস্তার পাশে বসে বাঁধলে কি বেশি অসুবিধা হতো? আমি বুঝতে পারিনি আপনি অন্ধের মতো হেঁটে আমার গায়ের ওপর পড়তে যাবেন মিস। স্মিত হেসে বলল মুরাদ। চেহারায় তার দুষ্টু হাসির ছাপ। অন্ধ বলছেন কাকে? একে তো ভুল করেছেন, তার ওপর তর্ক করছেন। ভুলটি কি আপনার নয় মিস? না, আমি ভুল করিনি। চমৎকার মিথ্যা কথা বলতে পারেন আপনি। আমি কি মিথ্যা বললাম? রেগেমেগে বলল, আপনি দূর থেকে ফোনের স্ক্রিনে তাকিয়ে হেঁটে আসছিলেন। এটা কি সত্যি নয় মিস? সোহানা বুঝতে পারে বিষয়টি সত্যি। ইসানাকে কল দেওয়ার ফেসাদে এমনটা হয়েছে। আর সেটা মুরাদও দূর থেকে লক্ষ্য করেছে। তবে সে দমবে না, দোষ স্বীকার করতে নারাজ। বলল, একদম না। মিথ্যে বলা মেয়েদের কি স্বভাব মিস? জানি না। ঝাড়ি দিয়ে বলে হাঁটতে নিলে আচমকা মুরাদ হাত ধরে আটকে দেয়। সোহানা চমকিত চোখে মুখে মুখ সামনে তাক করে রেখেছে। একটুর জন্য মুখ থুতরে যায়নি খাম্বার সংঘর্ষে। মুরাদ বাঁচিয়ে নিয়েছে বলে রক্ষে হয়েছে। লজ্জায় মুখ ফিরাতে পারছে তার দিকে। মুরাদকে বিষয়টি বুঝতে দিতে চায় না সে। তার হাত থেকে হাত সরিয়ে নাকমুখ কুচকিয়ে বলল, আমি দেখেছি খাম্বাটি। হাত না ধরলেও হতো। মুরাদ নজর সরিয়ে নিচের ঠোঁট কামড়ে হেসে ফেলে। সে জানে এটি তার মিথ্যা বয়ান।
মেয়েরা বুঝি এমনই হয়, হেরে যাবে তবুও হার মানতে প্রস্তুত নয়। সোহানা মুরাদের হাসি মাখা মুখশ্রী দেখে দ্রুত পায়ে প্রস্থান করতে চাইলে এবার আর শেষ রক্ষা হল না। ইটের টুকরোর সঙ্গে বাপা লেগে ধপাস করে কাত হয়ে পড়ে যায়। মুরাদ সহ কিছু লোকদের নজরে দৃশ্যটি পড়েছে। তারা সোহানার অসহায়ত্ব দুর্দিনে দাঁত বের করে হাসছে। রাগে দুঃখে সোহানার কাঁদতে ইচ্ছে করছে। মুরাদ চটপট পায়ে এগিয়ে আসতে আসতে বলল, আমি আপনাকে উঠতে সাহায্য করব মিস। সোহানা, দরকার নেই, বাক্যটি ছুড়ে দিয়ে হন্তদন্ত হয়ে উঠে এক প্রকার দৌড়িয়ে জায়গা প্রস্থান করল। মুরাদের ঠোঁটের হাসি এবার আরও চওড়া হয়ে এল। টোল পড়া গাল দুটো তার শোভনীয় ভাব ফুটে উঠেছে সোহানার কার্যক্রম দেখে। টিকটিক করে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 12:35 বেজে গেছে। ভুবন জুড়ে নেমে এসেছে নীরবতা। ঘরের ভেতরে ইসানা মাথা নত রেখে দাঁড়িয়ে আছে। রাত 2, হাত বগলদাবা করে গম্ভীর আদলে ইসানাকে পর্যবেক্ষণ করছে। পাশেই রয়েছে টাইসন, তার নজরও ইসানার ওপর। ইসানা রাদের গম্ভীর ভাবমূর্তিতে ভীতিগ্রস্ত, যেন এক মুহূর্তেই ঝড় প্রবাহিত হবে। ইসানা 11টা নাগাদ চুপি চুপি সোহানার বাড়িতে আসে। প্রথমে তো সোহানা রাগ করেছিল, কিন্তু পরক্ষণে ইসানা সোহানার রাগ ভাঙতে সক্ষম হয়। জানায় রাত তাকে যেতে নিষেধ করেছে। দু বান্ধবীর খুনসুটি চলে প্রায় 1 ঘণ্টা। তারপরই ইসানা বাড়ির উদ্দেশ্যে বের হয়। আসার সময় ভাগ্যক্রমে সেদিনের মতো ট্যাক্সি পেয়েছিল। যাওয়ার সময় নজরে রিকশাও দেখা যাচ্ছে না। সে পড়ে যায় মহা বিপদে। শেষে সোহানার সাইকেল চালিয়েই বাড়ি ফিরতে হয়। বাড়ি ফিরতে 40 মিনিট গেলে গেছে। চুপি চুপি বাড়িতে প্রবেশ করার সময়ই রাদ ও টাইসনের দেখা মিলে। ড্রয়িং রুমে বসে তারা অপেক্ষা করছিল ইসানার জন্য। রাদকে দেখে ইসানার পরাণ উড়ে যাওয়ার উপক্রম। রাদ উঠে এসে ইসানার নিকটে দাঁড়ায়। আপাতত কারো মুখে বাক্য নেই। ইসানা ছেলেদের পোশাক পরিধান করে বেরিয়েছিল। প্যান্ট, সাদা শার্ট, মাথায় কালো রঙের ক্যাপ। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার পর রাত পকেটে হাত পুরে ইসানার সামনে পায়চারি করতে করতে বলল, ভাগ্যিস টাইসন আপনার রুমের সামনে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করছিল, নয়তো জানতেই পারতাম না আপনি বাড়িতে নেই। নিশ্চয় বান্ধবীর বাড়ি থেকে ফিরেছেন। ইসানা দ্রুত মাথা জাকাল, তারপর টাইসনের দিকে চোখ রাঙিয়ে এক নজর তাকিয়ে স্বাভাবিক করে ফেলে। যাওয়াটা এতই জরুরি ছিল? ইসানা পুনরায় মাথা দুলায়। সাইকেলটি আপনার? ইসানা ডানে বামে মাথা দুলায়। যার উত্তর না। 9,000 জরিমানা হল। কিন্তু কোনো কথা হবে না, গম্ভীর কণ্ঠে শুধালো রাদ। তারপর টাইসনকে নিয়ে রুমে ফিরল। ইসানা ভেতরে ভেতরে টাইসনের জন্য ক্ষোভিত। রুমে এসে সোহানাকে বিষয়টি খুলে বলল, চি তারা চিহ্ন পা মা তারা চিহ্ন ই তারা চিহ্ন র দেখু তারা চিহ্ন তোত্তা তারা চিহ্ন দা তারা চিহ্ন রে। কিভাবে? আস্তে করে রুমে নিয়ে আসবি, খাবার দিবি, আদর করার তারা চিহ্ন লে পিঠে হাত বুলিয়ে কি তারা চিহ্ন ল, ভূ তারা চিহ্ন সি, টিমটি পাচার করবি। হাতের তর্জনী দ্বারা অভিনয় করে বলল সোহানা। পরে যদি কামড় দেয়, তখন তো আমার পে তারা চিহ্ন টেকু তারা চিহ্ন তোত্তা তারা চিহ্ন র বা তারা চিহ্ন ওচা হবে। আরে না, পালিত কু তারা চিহ্ন তোত্তাদের আগে থেকে ইঞ্জেকশন দেওয়া থাকে। তবে রাদের কু তারা চিহ্ন তোত্তা কি ইঞ্জেকশন দেওয়া? আমি কি জানি। থাক তো, চি তারা চিহ্ন পা মা তারা চিহ্ন ই তারা চিহ্ন র দেওয়া কাম নাই। তাহলে ঘুমাতে দে, সকালে আইডিয়া দিবনে। আচ্ছা রাখছি। রাত ঘুম থেকে জাগার আগেই ইসানা নাস্তা তৈরি করে টেবিলে সাজান শেষ। হয়রান হয়ে বিছানায় গাইলিয়ে দিতেই টাইসনের গলা শুনতে পেয়ে উঠে বসে। চোখমুখ খুঁচে আসে নিমিষেই। বাহিরে এসে শুধু টাইসনকে দেখতে পায়। রাত তখন রুমেই ছিল, ক্ষিপ্র চোখে তাকিয়ে রয়। এই মুহূর্তে মন চাইছে এখনই লেজে পা রা দিয়ে শিক্ষা দিতে, কিন্তু সে এটি করতে পারে না। কিছুক্ষণ বাদে রাত আসে। খাবার খেতে আরম্ভ করলে চেহারায় তৃপ্তি ভাব ফুটে ওঠে। ইসানা বুঝতে পেরে অগোচরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তারা একসঙ্গে অফিসে পৌঁছায়। আজ বাহিরের দেশ থেকে 2 জন বায়ার আসবে। তাদের সঙ্গে রাদের মিটিং, তাই অফিসে পৌঁছে মিটিং রুমে প্রবেশ করে। মুরাদও কিছুক্ষণ বাদে অফিসে উপস্থিত হয়। 3 ঘণ্টা বাদে মিটিং শেষ হয়। বায়ারদের বিদায় দিয়ে রাদ মুরাদকে নিয়ে কেবিনে ফিরে। মুরাদ কাল রাতে সোহানার সঙ্গে দেখা হওয়ার ঘটনা খুলে বলে। রাদও খুব এনজয় করে বিষয়টি। তাদের হাসাহাসির মাঝে ইসানা কফি নিয়ে হাজির হয়। রাদ স্বাভাবিক হয়ে বসে। 2 জনকে কফি দিয়ে ইসানা বেরিয়ে যায়। কফি কিন্তু উনি ভালো বানায় কি বলিস? ইয়াহ, রাদ জবাব দেয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে।
কি, লিসা আসছে আজ? বলতে বলতে মুচকি হাসে মুরাদ। রাত কিঞ্চিত বিরক্ত বোধ নিয়ে বলল, কেন? আন্টি তাকে সিনিয়র অপারেটর হিসাবে নিয়োগ দিয়েছেন। মামনি আমাকে না বলে, লাস্টেরটুকু বলে না রাত। তিনি ভালো মনে করেছেন, আর এমনিতেও লিসা খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করবে। সঙ্গে তোরটাও, বলে ফিক করে হেসে দেয়। রাত রেগে একটি কলম নিক্ষেপ করে মুরাদের বাহুতে। মুরাদ তবুও হাসে। ইতিমধ্যে সেখানে লিসার আগমন ঘটে। মুরাদ হাত তুলে, হাই বললে লিসা খুশি হয়ে এগিয়ে এসে জোরপূর্বক জড়িয়ে ধরে। মুরাদ বিষয়টি স্বাভাবিকভাবে নেয়। তারপর রাদের দিকে এগিয়ে যায়। রাত বসা অবস্থায় আলিঙ্গন করে বসতে বলে। লিসা সম্পর্কে রাদের চাচাতো বোন হয়। রাদকে লিসা পছন্দ করে অনেক আগে থেকে, লিসাকে রাদ একদমই পছন্দ করে না। তার মাম্মির এই একটি কর্ম অপছন্দের তালিকায় পড়েছে। লিসাকে সিনিয়র অপারেটর বানাতে ঘোর আপত্তি তার। আমি প্রচুর হ্যাপি রাদ, তোমার কোম্পানির অপারেটর বলে কথা। লিসা বিমোহিত কণ্ঠে শুধালো। মুরাদ না চাইতেও লোক দেখানো হাসি প্রদান করে। রাত গাম্ভীর্য বজায় রেখে লিসার কথা শুনেছে। লিসা ফের বলল, এবার দেখবে কোম্পানি কোথা থেকে কোথায় নিয়ে দাঁড় করাই। চাঁদের দেশে ট্রান্সফার করবে নাকি? মুরাদ মজার ছলে বলে, নো ইয়ার, টপে উঠাবার কথা বলেছি। ওহ, রাত চলো বাহির থেকে ঘুরে আসি। রাত পাশে রাখা ফাইলগুলো সামনে এনে দেখার ভাব করে বলল, আমার কাজ আছে, তুমি বরং মুরাদকে নিয়ে যাও। মুরাদ লিসার অগোচরে ঠোঁট কামড়ে রাতকে শাসায়। লিসা তাকাতেই মুখশ্রী পরিবর্তন করে ফেলে হাসি ঝুলায় ঠোঁটে। লিসা মুরাদের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। বাজে ভাবে ফেসেছে সে। রাত বুঝতে পেরে স্মিত হাসে। মুরাদ প্রতিজ্ঞাবদ্ধ হয়, এর উসুল নিবে। তারা চলে যেতেই রাত রেহানা আনসারিকে কল দিলেন। মাম্মির সঙ্গে কথা বলে বুঝতে পারলেন তিনি তার সিদ্ধান্তে অটল। লিসাই সিনিয়র অপারেটর হিসাবে থাকবেন। 1 ঘণ্টা পর লিসার বকবকানি শুনে মুরাদের অবস্থা করুন। ফুড গার্ডেন রেস্টুরেন্টে এসেছে তারা কফি খেতে। আধা ঘণ্টা যাবৎ লিসার বাচালতা চলছে। বিরক্তিকর কথাবার্তা শুনে মুরাদের মন চাইছে নিজের গলা নিজেরই চেপে ধরতে। শুধু পারছে না মানবতার খাতিরে কিচ্ছুটি করতে। অলরেডি 3 মগ কফি বিনাশ করেছে লিসা। অথচ মুরাদ 1 কাপ নিয়ে ঝুলে আছে। পুনরায় লিসা কফি অর্ডার করার সময় কাল রাতের সেই মেয়েটিকে নজরে পড়ে তার। সোহানা ক্যাশ কাউন্টে বসেছিল। এই রেস্টুরেন্টে চাকরি নিয়েছে। মুরাদের মাথায় বুদ্ধির দক্ষতা নাড়া দিয়ে উঠে। লিসার বকবকানি পুনরায় আরম্ভ করার পূর্বেই মুরাদ সোহানে দেখিয়ে বলল, দেখো লিসা, ওই মেয়েটি আমার গার্লফ্রেন্ড। এতক্ষণে এসেছে কাজে। কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। তুমি বসো, আমি আসছি লিসা। লিসা কিছুটা আহাম্মক হয়ে গেছে। মুরাদ নিজ রক্ষার্থে সোহানার নিকট এসে সরস বাক্যে সোহানাকে ডাকল, হ্যালো মিস। সোহানা চমকিত হয়ে চোখ তুলে তাকায়। কপাল কুঁচকে মুরাদকে দেখছে। মুরাদ পুনরায় বলল, কথা বলছেন না কেন মিস? আপনি এখানে কেন? কফি খেতে এসেছি। তো কফি পান করুন। আমাকে ডিস্টার্ব করবেন না। আপনাকে ডিস্টার্ব না করলে আমি আপাতত মাতারা চিহ্নরা যাব মিস। মানে? বিস্ময়কর কণ্ঠে জিজ্ঞেস করে সোহানা। আসলে, তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমাকে পরিচয় করাবে না মুরাদ? বাকিটুকু বলার আগেই লিসা পিছন থেকে এসে বলল মুরাদকে। সোহানা ভেবাচাকা খেয়ে তাকিয়ে রয়েছে। মুখ খুলে বলার পূর্বেই মুরাদ সোহানার গলায় ঝুলান আইডি কার্ড থেকে সোহানার নামটি পড়ে নিয়ে বলল, এই হলো সোহানা, আমার 1 পিস গার্লফ্রেন্ড। আর ও হচ্ছে লিসা। কাল রাতে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, এই জন্য রেগে আছে সোহানা। মানে কি? থতমত খেয়ে বলল সোহানা। তুমি মানিকে মাগে হিতে গানটির কথা বলছো না? হ্যাঁ, গানটি শুনেছি আমি। খুব পছন্দ হয়েছে আমার। এবার প্লিজ রেগে থেকো না। নাম্বার ব্লক লিস্টে রেখো না। এই কার্ডের নিচের নাম্বারটি আমার কল দিও না। না মিস, কল দিও প্লিজ সেহানা। বলতে বলতে পকেট থেকে একটি ভিজিটিং কার্ড সোহানার নিকট এগিয়ে দেয় মুরাদ। লিসাকে টেনে নিয়ে যেতে যেতে উত্তেজিত হয়ে ফের মুরাদ বল, মিস কল দিও জানু, আমি অপেক্ষা করব। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল তারা। সোহানা নির্বোধ দৃষ্টিতে তাদের যাওয়া দেখেছে। তার কার্ডটি হাতে উঠিয়ে নিয়ে মুরাদের নাম জানতে পারে। তবে মুরাদের বলা আবল তালো বাক্যগুলো মাথায় ঢুকছে না। না আগামাথা বুঝেছে কিছু। দুটি ভ, আ, ব, হ, বি, প, দে, র হাত থেকে র, খে পেয়েছে মুরাদ। নয়তো ভুগে ম, র, তে হতো তাকে। কিন্তু সে মনে মনে অপরাধ বোধ অনুভব করছে। তাকে মিথ্যা গার্লফ্রেন্ড বানানো ঠিক হয়নি।
ফ্যাক্টরিতে পৌঁছে রাতকে বিষয়টি জানায় লিসা। আহাম্মকের মতো শুধু শুনেছে রাত। লিসা বাহিরে যাওয়ার পর মুরাদ পুরো বিষয়টি রাতকে জানায়। গিল্টি ফিল করছিস? সঙ্গে অপরাধ বোধ কাজ করছে। কল দিয়েছে সোহানা? এখনও দেয়নি। ওয়েট কর, সব দোষ তোর। সরি, মৃদু হেসে বলল রাত। একদমই হাসবি না। রাত তবুও হাসে। বাহিরে লিসা সবার সঙ্গে পরিচিত হয়ে নেয়, কিন্তু ইসানার সঙ্গে কথা বলে না। আগ বাড়িয়ে কথা বলতে এলেও লিসা গম্ভীর মুখশ্রী নিয়ে চলে যায়। কিছুক্ষণ বাদে যখন লিসা রাদের কেবিনে আসে রাদের মাধ্যমে জানতে পারে ইসানা ওর পি। লিসা রাতকে আরও জিজ্ঞেস করে, উনি কোথায় থাকে? আমার বাড়িতে। ও আট, মামনি তাকে আমার পি হিসাবে নিয়োগ দিয়েছেন। বাড়িতে থাকার মানে কি? তিনি আমার সার্ভেন্টো। ওহ, তাকে আপনি বলে সম্বোধন করছো যে? তিনি আমার 1-1.5 বছরের বড়। আচ্ছা। লিসা মনে মনে খুশি হয় বিষয়টি জেনে। যেটুকু মনে সংশয় ছিল ইসানাকে নিয়ে, সেটুকু কেটে গেছে লিসার। হেই, আপনি আমাকে গার্লফ্রেন্ড বলে সম্বোধন করলেন কেন? আমি তো আপনার গার্লফ্রেন্ড নই। ফোনে এক প্রকার চিল্লিয়ে বলল সোহানা। বাঁচার জন্য মিস। স্পষ্ট করে বলুন। আমার সঙ্গে যে মেয়েটি ছিল, ওর বকবকানি থেকে রক্ষে পাওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি মিস। হাইরে লজিক। মিথ্যা বলবেন না একদম। সত্যি বলছি মিস। পুরো বিষয়টির জন্য আমি দুঃখিত। দুঃখিত মাই ফুট। দেখা করুন আমার সঙ্গে মিস। ফুড গার্ডেনে আসব। এবার বুঝি বউ বলে সম্বোধন করার বাকি আছে? মেকি রাগ নিয়ে বলল। বললে খুশি হবেন কি? মুচকি হেসে বলল, সেট আপ, আপনি একটা অভদ্র লোক। দেখা করে ভদ্রতা শিখিয়ে দিন মিস। সোহানা রেগে চুপ করে রয়। কান থেকে ধোয়া বের হবার উপক্রম হয়েছে তার। বেশি রাগ হচ্ছে মিস। আসুন আপনি। আসছি মিস। সোহানা কান থেকে ফোন সরিয়ে খট করে কেটে দেয়। রাগে চোয়াল শক্ত হয়ে আছে তার অন্য প্রান্তে মুরাদ হাসে। সোহানাকে রাগান্বিত দেখতে তার বেশ লাগে। রাতে ঘড়িতে 7টা বাজে। রাত ইসানাকে আগেভাগে বাড়ি যেতে বলেছে। লিসা ও মুরাদ আজ তার বাড়িতেই ডিনার করবে। এজন্য তাকে বাড়িতে ফিরে রান্না করতে হবে। টাইসনকে খাবার দিয়ে রান্নাবান্নার বাদ বাকি সরঞ্জাম গুছিয়ে নেয়। আরম্ভ করে তার রান্নাবান্নার কাজ। এদিকে সোহানা এখনও অপেক্ষা করছে মুরাদের জন্য। কাউন্টারে বসে বারবার গেটের দিকে উকি দিচ্ছে। অবশ্য সে চাইছে না এটি করতে, তবুও বারংবার চোখ সেদিকে চলে যাচ্ছে। আধা ঘন্টা বাদে মুরাদ রেস্টুরেন্টে পৌঁছায়। আপাতত কাস্টমারদের ভিড় একটু কম, ম্যানেজারকে বলে সোহানা ছুটি নিয়ে নে। মুরাদকে উপেক্ষা করে বাহিরে এসে দাঁড়ায়। মুরাদ ব্যাপারটি কিছুটা বুঝতে পেরে বাহিরে এসে সোহানার নিকট প্রশ্ন রাখে। বাহিরে এলেন যে মিস? আপনার সঙ্গে ভেতরে বসে কথা বললে সবাই ভাববে আপনি আমার বয়ফ্রেন্ড। এজন্য বাহিরে এসেছি। গুড। তবে এখানে দাঁড়িয়ে কি আমরা কথা বলবো মিস? সোহানা সেকেন্ড কয়েক পর জবাবে বলল, সামনে চলুন, গাড়িতে বসুন। একদম না, বলে সোহানা হাঁটা ধরল। মুরাদ স্মিত হেসে গাড়িতে বসল। সোহানা ফুটপাত দিয়ে হাঁটছে, মুরাদ ওকে ফলো করে আস্তে ধীরে গাড়ি এগোচ্ছে। রাস্তার শেষ মাথায় এসে সোহানা থামে। মুরাদ নেমে সোহানার কাছে আসে। তৎক্ষণাৎ সোহানা রাগী কণ্ঠে শুধাল, মিথ্যে কেন বলেছেন? রাখবেন না মিস। আমি বলছি, 1 ঘন্টা যাবৎ বকবকানি শুনেছি লিসার। শেষে বিরক্ত হয়ে আপনি আমার গার্লফ্রেন্ড বার্তাটি জানিয়ে ওকে নিয়ে চলে গেলাম। বিলিভ মি মিস, গাড়িতে বসেও আমার মাথা অর্ধেক শেষ করে দিয়েছে আপনার বিষয়ে প্রশ্ন করে। সোহানা সরু চোখে তাকিয়ে বলল, এটা বলার প্রয়োজন ছিল না। ওই সিচুয়েশনে মস্তিষ্ক আমার ফাঁকা ছিল। সরি মিস। ইট ওকে। কিন্তু পরেরবার আপনি আমার সামনে আসবেন না। অনুরোধ রইল। জি, ধন্যবাদ মিস। সোহানা বিনাবাক্যে চলে যেতে নিলে পিছন থেকে মুরাদ বলল, আসুন মিস, বাড়ি পৌঁছে দেই। সোহানা হাঁটতে হাঁটতে জবাব দিল, বাড়ি চিনে রাখার ধান্দা। মুরাদ ফিক করে হেসে দেয়। বলে, এতটাও ছ্যাঁচড়ো মনে করবেন আমাকে মিস? সোহানা জবাব দিল না আর। হেঁটে মুরাদের দৃষ্টিতে বাহিরে চলে গেল। মুরাদ গাড়ি নিয়ে বাড়ি ফিরল। ডিনারের সময় বকবক করে বাড়ি মাথায় তুলে রেখেছে লিসা। সকলের সঙ্গে টাইসনও বেশ বিরক্ত। শেষে রাত বিরক্ত হয়ে লিসার উদ্দেশ্য করে বলল, স্টপ লিসা। টাইসন বিরক্ত হলে তোমায় কাউর দিবে। লিসা ভীতিকর চোখে টাইসনের দিকে একবার তাকিয়ে বলল, রিয়েলি? ইয়াহেজন্য চুপ থাকো, নয়তো কামার। মুরাদ তাল মিলিয়ে বলল, ও মাই গড, চুপ থাকাই বেটার। ইয়েস।
রাত জবাব দিল। ইসানা মৃদু হাসে। মুরাদে মনে মনে বলল, আগে যে কেন বললি না বে তারা চিহ্নটা।